অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান। অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান আমাদের কোথায় কোথায় হয়? আমাদের ইউজুয়ালি বডিতে হয়। যখন একটা ফরেন পার্টিকেল ঢুকে সেটা অ্যান্টিজেনিক হিসেবে কাজ করে এবং সেটার অ্যাগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হয় এবং এটা খুবই স্পেসিফিক। যে একটা স্পেসিফিক অ্যান্টিজেনের জন্য একটা স্পেসিফিক অ্যান্টিবডি তৈরি হয়। এটা অনেকটা যে লক অ্যান্ড কিয়ার মতো। এখন এটা আমাদের বডিতে কেন তৈরি হয়? বডি বা ইনভিভো বা বডিতে তৈরি হয় ফর ক্লিয়ারেন্স অফ দ্য প্যাথোজেন ফর ইনডিউসিং ইমিউনিটি। বাট এই প্রিন্সিপালটাকে কাজ করে বা এই প্রিন্সিপালটাকে মাথায় রেখে বিজ্ঞানীরা এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটাকে ল্যাবরেটরিতে করানোর চেষ্টা করলো এবং সফল হলো, এবং এটার মাধ্যমে ইন ভিট্রো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন শুরু হলো। কেন? বিকজ এটার মাধ্যমে বিভিন্ন রকম টেস্ট বা বিভিন্ন রকম ল্যাবরেটরি ডায়াগনোসিস করা ইজি হলো। এখন এই ক্ষেত্রে যখন আমরা ল্যাবরেটরিতে বা ইন ভিট্রোতে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করাই, এখানে অ্যান্টিজেনগুলো আমরা কোথা থেকে পাই, অ্যান্টিবডিগুলো কোথা থেকে পাই? ইউজুয়ালি অ্যান্টিজেনগুলো যেসব ফরেন পার্টিকেল যেরকম ব্যাকটেরিয়া, ভাইরাস, এগুলো থেকে এক্সট্র্যাক্টেড করা হয়, এগুলোর বিভিন্ন কম্পোনেন্ট থেকে বা ফাঙ্গাস, প্রোটোজোয়া, এগুলোর থেকে। আর অ্যান্টিবডিগুলো ইউজুয়ালি এক্সট্রাক্ট করা হয় বা তৈরি করা হয় মনোক্লোনাল অ্যান্টিবডির মাধ্যমে অ্যান্টিবডিগুলো তৈরি করা হয়। এবং এই অ্যান্টিজেন শুধুমাত্র যে আমরা ফরেন পার্টিকেলগুলা বা ব্যাকটেরিয়া, ভাইরাস, প্যাথোজেনকেই অ্যান্টিজেন হিসেবে ল্যাবে ইউজ করি তা না। এছাড়াও আমরা অনেক সময় টেস্টের খাতিরে আমাদের আরবিসি, ডব্লিউবিসি এগুলোকেও অনেক সময় অ্যান্টিজেন হিসেবে কাজে লাগানো হয়। এখন এই তিনটা সিনোনিম খুব কাছাকাছি। একটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, ইন ভিট্রো, ইমিউনোলজিক্যাল টেস্ট আর সেরোলজিক্যাল টেস্ট। এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান ইন ভিট্রো এগুলোকে ইউজুয়ালি ইমিউনোলজিক্যাল টেস্ট বলা হয়, কারণ এগুলোর মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি এবং ইউজুয়ালি এখানে আমরা ইমিউনোলজিকে ইউজ করে ডায়াগনোসিস করি। সো কেন? বিকজ এখানে অ্যান্টিজেন এবং অ্যান্টিবডির মাধ্যমে ডায়াগনোসিসটা হয়। এই জন্য এই টেস্টগুলোকে অনেক সময় ইমিউনোলজিক্যাল টেস্ট বলা হয়। আবার অনেক সময় এগুলোকে সেরোলজিক্যাল টেস্টও বলা হয়, বিকজ সেরোলজি মানে হচ্ছে স্টাডি অফ সেরাম। আমরা জানি ব্লাডের দুইটা কম্পোনেন্ট আছে, একটা হচ্ছে সেলুলার কম্পোনেন্ট আর একটা লিকুইড কম্পোনেন্ট, যেটা হচ্ছে প্লাজমা। ব্লাডটাকে যদি আমরা ড্র করার পরে অ্যান্টিকোয়াগুলেন্ট ছাড়া রেখে দেই, তাহলে কি হয়? ব্লাডটা ক্লট হয়ে যায় এবং আরেকটা লিকুইড পার্ট আসে, সেটা হচ্ছে সেরাম হচ্ছে লিকুইড পোর্শন আফটার ক্লটিং অফ দ্য সেলুলার কম্পোনেন্ট অফ ব্লাড। এবং এই সেরাম বা অথবা মাঝে মাঝে প্লাজমা হচ্ছে ক্লটিং ছাড়া লিকুইড কম্পোনেন্ট। এটাও অনেক সময় সেন্ট্রিফিউজের মাধ্যমে প্লাজমাটা কালেক্ট করা হয়। এই প্লাজমা অথবা সেরাম এখানে কিন্তু ইউজুয়ালি আদার যে কম্পোনেন্ট, সেল ছাড়া ব্লাডের আদার কম্পোনেন্টগুলো থাকে, যেমন মেনলি অ্যান্টিবডিগুলো এই প্লাজমা অথবা সেরামে থাকে, কমপ্লিমেন্টগুলো এখানে থাকে, আদার প্রোটিন ম্যাটেরিয়ালগুলো এখানে থাকে। সো ইউজুয়ালি আমরা এই যে ইমিউনোলজিক্যাল টেস্ট করার সময় আমরা ব্লাডের যে কম্পোনেন্টটা ইউজুয়ালি নেই সেটা হচ্ছে সেরাম অথবা প্লাজমা। এই জন্য সেরাম নিয়ে ইউজুয়ালি কাজ করা হয়, সেরামে আমাদের অ্যান্টিবডি ডিটেক্ট করা হয়। এই জন্য ইউজুয়ালি অনেক সময় এইগুলোকে সেরোলজিক্যাল টেস্টও বলা হয়, কারণ ইউজুয়ালি আমরা এখানে স্যাম্পল হিসেবে সেরামটা ইউজ করি ফর ডিটেকশন অফ অ্যান্টিবডি। আচ্ছা, আর ইমিউনোলজিক্যাল টেস্টে দুই রকম জিনিসই ডিটেক্ট করা হয়, অ্যান্টিজেনও ডিটেক্ট করা হয়, অ্যান্টিবডিও ডিটেক্ট করা হয়। তাহলে আমরা তিনটা জিনিস একটু বুঝলাম। একটা হচ্ছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, ইন ভিভো কি, ইন ভিট্রো কি। ইন ভিট্রো অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনগুলাই হচ্ছে ইমিউনোলজিক্যাল টেস্ট, আর তার মধ্যে যেসব ক্ষেত্রে আমরা সেরামটাকে ইউজ করি সেগুলোকে সেরোলজিক্যাল অথবা অ্যান্টিবডি ডিটেক্ট করি, সেগুলোকে অনেক সময় কী বলা হয়? সেরোলজিক্যাল টেস্ট বলা হয়। এখন এই টেস্ট সেরোলজিক্যাল টেস্ট বা ইমিউনোলজিক্যাল টেস্ট বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে আমাদের রিয়েজেন্ট হিসেবে কী কাজ করে এবং আমরা ইউজুয়ালি কী দেখি? যদি আমরা কোনো অ্যান্টিজেন দেখতে চাই তাহলে আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করব অ্যান্টিবডি কাউন্টার পার্ট, আর যদি আমরা অ্যান্টিবডি দেখতে চাই তাহলে আমরা রিয়েজেন্ট হিসেবে ইউজ করব অ্যান্টিজেন। তাহলে অলওয়েজ কাউন্টার পার্টটা আমরা ইউজ করি। অ্যান্টিজেন ডিটেক্ট করতে হলে অ্যান্টিবডি ইউজ করি, অ্যান্টিবডি ডিটেক্ট করতে হলে অ্যান্টিজেন ইউজ করি।
নাও এই ইমিউনোলজিক্যাল টেস্টগুলো করে আমরা ইউজুয়ালি কী এগুলোর ক্লিনিক্যাল ইম্পর্টেন্স কী বা এগুলোর ইউজ কী বা এগুলো আমাদের ডায়াগনোসিসে কীভাবে হেল্প করে, এভাবে তোমাদের এই কোশ্চেনটা আসতে পারে। ইমিউনোলজিক্যাল টেস্টের এখন ভাস্ট অ্যাপ্লিকেশান আছে। আমরা যেসব ভাস্ট মেজরিটি ইনফেকশাস ডিজিজ আমরা এই সেরোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল টেস্টের মাধ্যমে বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মাধ্যমে আমরা ডায়াগনোসিস করি। এর মধ্যে সবচেয়ে বেশি ডায়াগনোসিস করা হয় ভাইরাসগুলোকে। আমরা জানি ভাইরাসকে কালচার করতে হয় সেল লাইন কালচার, নর্মাল কনভেনশনাল কালচার করা যায় না, যেটা খুবই লেবোরিয়াস, খুব টাইম কনজিউমিং এবং খুবই স্পেশালাইজড ল্যাবের দরকার হয়, নর্মাল ল্যাবে করা সম্ভব না। এই জন্য ইউজুয়ালি আমরা ভাইরাস ডায়াগনোসিসের ক্ষেত্রে কিন্তু আমরা এই সেরোলজিক্যাল টেস্ট বা ইমিউনোলজিক্যাল টেস্টের উপরেই আমরা নির্ভর করি। এছাড়া অন্যান্য যেসব ব্যাকটেরিয়াকে কালচার করতে অনেক টাইম লাগে বা কালচার করতে সেসব ব্যাকটেরিয়াল ডিজিজও আমরা এই সেরোলজিক্যাল টেস্ট করি। এছাড়া ফাঙ্গাস বলো, তোমার প্রোটোজোয়া বলো, অল টেস্টই আমরা এই সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমে করতে পারি। এছাড়া আমরা অন্যান্য টেস্টগুলো যেমন হরমোন এসছে বা তোমার অ্যান্টিবডি এসছে বা বিভিন্ন ব্লাডের বিভিন্ন রকম কম্পোনেন্ট দেখতে আজকাল সব জায়গাতেই এই ইমিউনোলজিক্যাল টেস্টগুলো ইউজুয়ালি করা হয়। অটো ইমিউনো ডায়াগনোসিসে এই সেরোলজিক্যাল বা ইমিউনোলজিক্যাল টেস্ট করা হয়। এছাড়া তোমার বিভিন্ন রকম HLA টাইপিং, আদার স্পেশালাইজড যে টেস্টগুলো আছে এগুলো ইউজুয়ালি আমরা এই সেরোলজিক্যাল টেস্টের মাধ্যমেই ডায়াগনোসিস করি। এই যেমন এখানে সেরোলজি সম্পর্কে বলা হয়েছে, সেরোলজি ইজ দ্য সায়েন্টিফিক স্টাডি অফ ব্লাড সেরাম। ইন প্র্যাকটিস দ্য টার্ম ইউজুয়ালি রেফার্স টু ডায়াগনোসিস অ্যান্টিবডি ইন সেরাম। বাট সেরোলজির মাধ্যমে আমরা সেরামে অ্যান্টিজেনও দেখতে পারি। অ্যান্টিজেন দেখতে হলে আমরা কোন কাউন্টার পার্টটি ইউজ করব রিয়েজেন্ট হিসেবে? অ্যান্টিবডি। নাও ইমিউনোলজিক্যাল টেস্টের কিছু ইউজ যদি বলা হয় বা অনেক সময় আসে আলাদাভাবে, যেমন তোমার এটা আমি একটু পরে বলছি, আগে চলো ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ইন ভিট্রো বা ক্লাসিফিকেশন অফ ইমিউনোলজিক্যাল টেস্ট, ক্লাসিফিকেশন অফ সেরোলজিক্যাল টেস্ট। এটা তোমাদের রিটেনের খুব ইম্পর্ট্যান্ট একটা কোশ্চেন বা ভাইভাতেও আসতে পারে। এটা অনেকভাবেই ক্লাসিফিকেশন করা হয়েছে। যেমন এখানে একটা ক্লাসিফিকেশন দেওয়া হয়েছে, যেমন অ্যাকর্ডিং টু লেভেলড আনলেভেলড টেস্ট, লেভেলড অ্যান্টিবডি টেস্ট। তার মানে এখানে অ্যান্টিবডি বা অ্যান্টিজেনের সাথে কোনো আলাদা পার্টিকেল লেভেল থাকে না, আর এগুলোর সাথে পার্টিকেল লেভেল থাকে। এভাবেও তুমি ক্লাসিফিকেশন করতে পারো বা ইজিলি ডাইরেক্টলি এভাবেও লিখতে পারো, প্রিসিপিটেশন টেস্ট, এগ্লুটিনেশন টেস্ট, কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট, এভাবে। এখন আমার একটা ক্লাসিফিকেশন যেটা পছন্দ বা আমি যেভাবে পড়েছি সেটা হচ্ছে জেনারেশনের মাধ্যমে ক্লাসিফিকেশন অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন। এখানে 3টা জেনারেশন, ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন অ্যান্ড ফোর্থ জেনারেশন। এখন এই জেনারেশনগুলো কী, জেনারেশনের মাধ্যমে কীভাবে ক্লাসিফিকেশন ইউজুয়ালি করা হয়। এটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ দ্য অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন অ্যাকর্ডিং টু জেনারেশন। মানে ইউজুয়ালি প্রথম থেকে, আবিষ্কারের প্রথম থেকে আজকে পর্যন্ত বিভিন্ন স্টেজে এই অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন ল্যাবরেটরিতে বিভিন্ন টেস্টের মাধ্যমে করা হয়েছে। এবং এগুলো প্রথম বা ফার্স্ট জেনারেশন মানে প্রথম যেগুলো বা প্রিলিমিনারি টাইমে যে টেস্টগুলো করা হয়েছে সেগুলোকে ইউজুয়ালি বলা হয় ফার্স্ট জেনারেশন। এখানে ইউজুয়ালি আছে ফার্স্ট জেনারেশনের অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন টেকনিকের মধ্যে আছে অ্যাগ্লুটিনেশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, নিউট্রালাইজেশন, প্রিসিপিটেশন অ্যান্ড ইমিউনো ইলেকট্রোফোরেসিস। তারপরে সেকেন্ড জেনারেশন হচ্ছে মিডল। ফার্স্ট জেনারেশনের যে টেস্টগুলো সেগুলোকে আরও ডেভেলপ করে সেকেন্ড জেনারেশনের টেস্টগুলো তৈরি হয়েছে, সেগুলো ফার্স্ট জেনারেশন থেকে আরেকটু মডার্নাইজ। এই সেকেন্ড জেনারেশনের মধ্যে আসছে রেডিও ইমিউনে এসে, তারপরে হচ্ছে ইমিউনো ব্লটিং বা তোমাদের আমি যেটা ওয়েস্টার্ন ব্লটিং HIV সময় পড়ানো হয়েছে, তাহলে রেডিও ইমিউনো এসে, এনজাইমলিং ইমিউনো সরভেন্ট এসে, ইমিউনো ব্লটিং বা ওয়েস্টার্ন ব্লট বা আদার ব্লটিং, এগুলো হচ্ছে সেকেন্ড জেনারেশন। আর থার্ড জেনারেশন অথবা একদম নিউয়ার টেকনিক বা মডার্ন টেকনিকের মধ্যে আছে হচ্ছে ফেনোটাইপিং, যেমন ফ্লো সাইটোমেট্রি, ইমিউনোহিস্টোকেমিস্ট্রি যেটা হচ্ছে তোমার বায়োপসি ম্যাটেরিয়ালে করা হয়, তারপর ফ্লো সাইটোমেট্রি লিউকোমিয়া ডায়াগনোসিস জন্য ফ্লো সাইটোমেট্রি করা হয়। এছাড়া আরেকটা আছে মাইক্রো লিম্ফোসাইটোটক্সিসিটি যেটা HLA টাইপিংয়ে করা হয়। এগুলো ইউজুয়ালি একদম নিউয়ার টেকনিক। তাহলে আমরা এভাবেও ক্লাসিফিকেশন করতে পারি ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন অ্যান্ড থার্ড জেনারেশন।
নাও কিছু ইউজ দেখো এখানে দেখানো হয়েছে বিভিন্ন ইমিউনোলজিক্যাল, যেমন প্রিসিপিটেশন টেস্টের মাধ্যমে আমরা সিফিলিস, তারপরে নিউমোকক্কাল নিউমোনিয়া ডায়াগনোসিস করতে পারি। তারপরে অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা ভাস্ট মেজরিটি টেস্ট ডায়াগনোসিস করি, যেমন ব্লাড গ্রুপিং, প্রেগনেন্সি টেস্ট, ডায়াগনোসিস অফ সালমোনেলা, ব্রুসেলা, গনোরিয়া, রিকেটশিয়া, মাইকোপ্লাজমা। এগুলো দেখো যে এই যে ব্রুসেলা, গনোরিয়া, রিকেটশিয়া, এগুলো কালচার করা কিন্তু অনেক কঠিন, কিন্তু অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে ইউজুয়ালি আমরা এগুলো ডায়াগনোস করি, এই ব্যাকটেরিয়াল ডিজিজগুলো। এছাড়া আমরা টাইফয়েড ফিভার কি ভিরাল টেস্টের মাধ্যমে আমরা অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে আমরা টাইফয়েড ডায়াগনোসিস করি। তারপর যেমন ধরো কমপ্লিমেন্ট ফিক্সেশনের মাধ্যমে ইউজুয়ালি ডায়াগনোসিস করা হয় মিজলস, ইনফ্লুয়েঞ্জা এ, সিফিলিস, রিকেটশিয়াল ফিভার, স্কারলেট ফিভার, কিছু ভাইরাস। ইলাইজা এখন মোস্ট ডেভেলপড একটা টেকনিক, অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশনের মধ্যে মোস্ট ডেভেলপ একটা টেকনিকের মধ্যে হচ্ছে ইলাইজা। ম্যাক্সিমাম ল্যাবে এই ইলাইজার মাধ্যমে ডিফারেন্ট টাইপের তোমার ডায়াগনোসিস হয়, হরমোন এসে হয়, তোমার ব্লাডের বিভিন্ন কম্পোনেন্ট দেখা হয়, ভাইরাল যে ডিজিজগুলো ম্যাক্সিমামই এই ইলাইজার মাধ্যমেই আমরা অ্যান্টিবডিগুলো দেখি। ইলাইজা যেমন প্রেগনেন্সি টেস্ট, ড্রাগ টেস্ট, হেপাটাইটিস এ, হেপাটাইটিস বি, রুবেলা, ডায়াগনোসিস অফ HIV ইনফেকশন, এগুলো ম্যাক্সিমামই এই ইলাইজার মাধ্যমে টেস্ট হয়। ওয়েস্টার্ন ব্লটিংয়ের মাধ্যমে আমরা জানি, আমরা পড়ে আসছি এটা, আমি ডিটেলসে তোমাদের যখন HIV পড়াইছি তখন ওয়েস্টার্ন ব্লটিংটা পড়াইছি। HIVর একটা সেরোলজিক্যাল টেস্টের মধ্যে কনফার্মেটরি টেস্ট হচ্ছে কোনটা? ওয়েস্টার্ন ব্লট। তাহলে বিভিন্ন নিউয়ার টেকনিক যদি বলে, নিউয়ার টেকনিক মানে মধ্যে কোনগুলো? ইলাইজা, তারপর তোমার ইমিউনোফ্লোরোসেন্স টেস্ট, তারপর নেফেলোমেট্রি, এগুলো হচ্ছে নিউয়ার। আর ইউজুয়ালি অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন, কমপ্লিমেন্ট ফিক্সেশন, এগুলো ইউজুয়ালি প্রিলিমিনারি টেস্ট ছিল, বাট স্টিল তোমার কিন্তু অ্যাগ্লুটিনেশন, প্রিসিপিটেশন ল্যাবে ইউজ হয়। বাট কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টটা তোমাদের এখনও পড়ানো হলেও ইউজুয়ালি এখন ল্যাবে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্টটা এখন আর করা হয় না। না, কয়েকটা টার্ম অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান যখন তোমরা পড়বা, কয়েকটা টার্ম ইউজুয়ালি জিজ্ঞাসা করে। একটা আছে হচ্ছে সেরো কনভার্সন। হোয়াট ইজ সেরো কনভার্সন? একটা ডিজিজ হওয়ার পরে সেটার অ্যাগেনস্টে অ্যান্টিবডি তৈরি হয়ে গেলে তখন আমরা বলি সেরো কনভার্সন। যখন ওই ডিজিজটার অ্যাগেনস্টে আমাদের বডিতে অ্যান্টিবডি তৈরি হবে তখনই আমরা বলি সেরো কনভার্সন। এবং এই সেরো কনভার্সন হলেই কিন্তু আমরা ওই ইনফেকশাস ডিজিজের জন্য অ্যান্টিবডি ডিটেক্ট করতে পারবো। ইউজুয়ালি ফার্স্টে আসে IgM, দেন IgG। ইউজুয়ালি ফার্স্ট উইক, একটা ইনফেকশন হওয়ার ফার্স্ট উইকের পরে কিন্তু অ্যান্টিবডিগুলা অ্যাপিয়ার করা শুরু করে। এই জন্য ফার্স্ট ডে কোনো ডিজিজ সিমটম শুরু হওয়ার ফার্স্ট ডে, সেকেন্ড ডেতে কিন্তু ইউজুয়ালি আমরা অ্যান্টিবডি টেস্ট করতে পারি না, তখন আমাদের অ্যান্টিজেন ডিটেকশনে যেতে হয়। যেমন ধরো আমি যখন আমাদের ডেঙ্গু পড়াইছি তখন বলছি ফার্স্ট 24 আওয়ার্স থেকে ফার্স্ট, সেকেন্ড ডে, থার্ড ডেতে আমরা কি করি? NS1 অ্যান্টিজেন ডিটেক্ট করি ডেঙ্গুর ক্ষেত্রে। দেন আমরা 5 থেকে ফার্স্ট 7, 8, 9, 10 এই ডের দিকে আমরা গিয়ে তখন কিন্তু 5 দিনের পর থেকে আমরা অ্যান্টিবডি ডিটেকশন করি। এবং ডেঙ্গুর ক্ষেত্রে IgM হলে প্রাইমারি ইনফেকশন, আর IgM IgG হলে তার সেকেন্ডারি ইনফেকশন। এটা আমি তোমাদেরকে যখন ডেঙ্গু পড়াইছি তখন বলছি। আচ্ছা, তাহলে সেরো কনভার্সনটা আমরা জানলাম। এই যে এখন যে একটা কথা বারবার শুনবা, COVID-19 কনভালেসেন্ট প্লাজমা, নর্মাল প্লাজমা নিয়ে কিন্তু আমাদের ট্রিটমেন্টটা হবে না। প্লাজমা থেরাপিতে আমাদের কনভালেসেন্ট প্লাজমা লাগবে। তার মানে যে পেশেন্টের কোভিড ইনফেকশন হওয়ার পরে প্লাজমা বা ব্লাডে অ্যান্টিবডি অ্যাপিয়ার করবে অ্যাগেন্স্ট COVID-19, সেই প্লাজমাটাকে যদি আমরা নেই, সেই প্লাজমা দিয়ে আমরা প্লাজমা থেরাপি একটা পেশেন্টকে দিতে পারবো। কনভালেসেন্ট প্লাজমা ছাড়া নর্মাল যার ডিজিজ হয় না সেই প্লাজমা নিয়ে কিন্তু আমাদের কোনো লাভ নাই। নাও আরেকটা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট, টাইটার। হোয়াট ইজ টাইটার? সেরোলজিক্যাল বা অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানে বারবার তুমি যখন একটা টেস্ট দিবা, অ্যান্টিবডি টেস্ট দিবা পেশেন্টকে, বারবার জানতে চাবা টাইটার কত, টাইটার কত। টাইটার জিনিসটা কি? টাইটার ইজ দ্য কনসেন্ট্রেশন অফ দ্য অ্যান্টিবডি ইন প্লাজমা অর সেরাম, মানে অ্যান্টিবডিটা কতটুকু আছে এইটাকে আমরা এক্সপ্লানেশন করার জন্য টাইটার বলি। অথবা এইভাবে বলা হয় ইট ইজ দ্য হায়েস্ট ডাইলিউশন, টাইটার ইজ দ্য হায়েস্ট ডাইলিউশন অফ দ্য প্লাজমা অর সেরাম ইন হুইচ ইট গিভস পজিটিভ রেজাল্ট। মানে হায়েস্ট ডাইলিউশন প্লাজমাতে যে, এটা হায়েস্ট ডাইলিউশন অফ দ্য অ্যান্টিবডি ইন প্লাজমা, যে অবস্থায় ওই প্লাজমাটা পজিটিভ রেজাল্ট দিতে পারবে, যার যে ডিজিজ,
যে টাইটার বা এই কনসেন্ট্রেশনটা যত টাইটার বেশি হবে তার মানে ওই অ্যান্টিবডিটা প্লাজমাতে অত বেশি আসে। যেমন যদি বলি 1:64 টাইটার ইজ গ্রেটার দ্যান 1:4 টাইটার বা 6 টাইটার, তার মানে 1:6 টাইটার মাত্র 6 ডাইলিউশন করলেই এটার পর্যন্ত এটা পজিটিভ দিচ্ছে, আর 1:64 ডাইলিউশন করার পরও এটা পজিটিভ দিচ্ছে, তার মানে 1:64 ওই অ্যান্টিবডিটার স্পেসিফিক ওই অ্যান্টিবডিটার ক্ষেত্রে টাইটারটা বেশি। এই টাইটার অথবা অ্যান্টিবডি টাইটারটা তোমাদের কিন্তু আসে বা হঠাৎ করে জিজ্ঞাসা করে, বা তোমাদের যখন তোমরা স্পেসিফিক আলাদা আলাদা টেস্টগুলো পড়বা বা যখন রিপোর্ট অ্যানালাইসিস বা ইন্টারপ্রেট করবা তখন এই টাইটারটা জিনিসটা আসে। নাও প্রপার আমরা টেস্টে চলে যাই। তাহলে প্রপার টেস্টের মধ্যে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান টেস্টগুলো যখনই পড়বা ফার্স্টলি যে টেস্টটার নাম আসে সেটা হচ্ছে তোমার অ্যাগ্লুটিনেশন। আচ্ছা, এখন অ্যাগ্লুটিনেশনটা কি? অ্যাগ্লুটিনেশন হচ্ছে ওয়ান টাইপ অফ ইমিউনোলজিক্যাল টেস্ট বা ওয়ান টাইপ অফ অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশান, যেখানে অ্যান্টিজেনটা ইউজুয়ালি পার্টিকুলেট বা ইনসলিউবল ইন নেচার হয়। তার মানে অ্যাগ্লুটিনেশনের ফার্স্ট পয়েন্টই হচ্ছে এখানে যে অ্যান্টিজেনটা ইউজ করা হয় সেই অ্যান্টিজেনটা ইউজুয়ালি পার্টিকুলেট বা ইনসলিউবল ইন নেচার, এবং এই ক্ষেত্রে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানের করলে যে ক্রস লিঙ্কিং হয়, ক্রস লিঙ্কিংয়ের মাধ্যমে একটা ভিজিবল ক্লাম্পিং শো করে, এবং এই ভিজিবল ক্লাম্পিংটা দেখি আমরা বুঝতে পারি যে অ্যাগ্লুটিনেশন হয়েছে। তার মানে এখানে দুইটা কথা, একটা হচ্ছে অ্যান্টিজেনটা এখানে হইতে হবে কি ইন নেচার, পার্টিকুলেট অর সলিউবল ইন নেচার, এবং এখানে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশন করার পরে ক্রস লিঙ্ক করার পরে অ্যান্টিজেন অ্যান্টিবডি কিন্তু আমরা খালি চোখে দেখতে পারি না, বা নর্মাল মাইক্রোস্কোপে লাইট মাইক্রোস্কোপে দেখতে পারবো না, ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখতে পারবো। বাট যখন এই অ্যান্টিজেন অ্যান্টিবডিটা বাইন্ডিং করে ক্রস লিঙ্কিং করে তখন একটা ক্লাম্পিং হয়, এই ক্লাম্পিংটা আমরা কিন্তু খালি চোখে দেখতে পারবো। তাহলে অ্যাগ্লুটিনেশন যদি হয় পজিটিভ রেজাল্ট হয় তাহলে কি হবে? ক্লাম্পিং হবে, এবং এই অ্যাগ্লুটিনেশনটার মাধ্যমে আমরা দুইটাই দেখতে পারি, অ্যান্টিজেনও ডিটেক্ট করতে পারি, অ্যান্টিবডিও ডিটেক্ট করতে পারি। অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে ইউজুয়ালি আমরা অ্যান্টিজেন ডিটেক্ট করি, বিভিন্ন ভাইরাল অ্যান্টিজেন, ব্যাকটেরিয়াল অ্যান্টিজেন, তারপরে যেমন ধরো অ্যান্টিবডি আবার ডিটেক্ট করতে পারি। যেমন ধরো মোস্ট কমন টেস্টের মধ্যে অ্যাগ্লুটিনেশন টেস্ট হচ্ছে এবিও ব্লাড গ্রুপিং হচ্ছে তোমার অ্যাগ্লুটিনেশন টেস্ট, ভিরাল টেস্ট অ্যাগ্লুটিনেশন টেস্ট, টিপিএইচে সিফিলিসে করা হয়, এটা একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট। নাও অ্যাগ্লুটিনেশন টেস্টটার যদি আমরা দেখি যে আমরা অ্যান্টিবডি কখন কখন দেখি, ইউজুয়ালি আমরা ব্রুসেলার অ্যান্টিবডি দেখতে পারি, ভিরাল টেস্টে সালমোনেলা অ্যাগেনস্ট অ্যান্টিবডি দেখি অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে, লিশমেনিয়ার অ্যান্টিবডি দেখতে পারি, অ্যান্টিজেন ডিটেক্ট করার মাধ্যমে আমরা ব্লাড গ্রুপিং করতে পারি, বিভিন্ন অর্গানিজমের অ্যান্টিজেন দেখতে পারি অ্যাগ্লুটিনেশনের মাধ্যমে, যেরকম সিএসএফে যেসব ব্যাকটেরিয়া মেনিনজাইটিস করে তাদেরকে বেডসাইড একটা অ্যাগ্লুটিনেশন টেস্ট করে কিন্তু সেই সব অ্যান্টিজেন ব্যাকটেরিয়াল অ্যান্টিজেনগুলোকে ডিটেক্ট করা হয়। নাও এখন তোমার অ্যাগ্লুটিনেশনটা কয় টাইপের বা কয় রকম, এখানে তোমার যদি তোমার প্লেস বা সিচুয়েশন কোন মিডিয়া বলো, যে এটার মাধ্যমে যদি অ্যাগ্লুটিনেশন করতে যাও তাহলে অনেক রকম হতে পারে। তুমি যদি গ্লাস স্লাইডে অ্যাগ্লুটিনেশন করতে পারো, টিউবে অ্যাগ্লুটিনেশন করতে পারো, মাইক্রোটাইটার প্লেটে আমরা অ্যাগ্লুটিনেশন করতে পারি, এগুলোর হচ্ছে অ্যাকর্ডিং টু সাইট। আরেকটা অ্যাগ্লুটিনেশনের টাইপ হচ্ছে দুই রকম, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন, ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশনটা দুইভাবে ক্লাসিফিকেশন করা যায় অ্যাকর্ডিং টু প্লেস, কোথায় তুমি অ্যাগ্লুটিনেশনটা করতেছো, সেই ক্ষেত্রে তোমার স্লাইড অ্যাগ্লুটিনেশন, টেস্ট টিউবে যদি করো, অথবা যদি তুমি মাইক্রোটাইটার প্লেট আসতে একরকম তাহলে মাইক্রোটাইটার প্লেট অ্যাগ্লুটিনেশন। তারপর অনেক সময় আমরা মাইক্রোস্কোপিক একটা অ্যাগ্লুটিনেশন মাঝে মাঝে দেখি, সেগুলো মাইক্রোস্কোপিক অ্যাগ্লুটিনেশন। এছাড়া প্রসেস, অ্যাকর্ডিং টু প্রসেসের মাধ্যমে যদি করো, এবং এই টাইপটাই তোমরা রিটার্নে লিখবা যদি আসে টাইপ অফ অ্যাগ্লুটিনেশন দুই রকম, ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন, ইনডাইরেক্ট অর প্যাসিভ অ্যাগ্লুটিনেশন। তাহলে আমরা দুই রকম অ্যাগ্লুটিনেশন পড়লাম, একটা ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন আর একটা হচ্ছে ইনডাইরেক্ট অর
প্যাসিভ অ্যাগ্লুটিনেশন। ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশনটা কি? এখানে অ্যান্টিজেনটা হচ্ছে পার্টিকুলেট ইন নেচার এবং ডাইরেক্ট অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ক্রস লিঙ্কিং করে ডাইরেক্ট ভিজিবল ক্লাম্পিং তৈরি করবে। এখানে সেকেন্ডারি কোনো সাবস্টেন্স বা সেকেন্ডারি কোনো রিয়েজেন্টের হেল্প আমাদের লাগবে না। এখানে ডাইরেক্টলি আমরা যদি অ্যান্টিজেন ডিটেক্ট করতে চাই অ্যান্টিবডি দিব, অ্যান্টিবডি ডিটেক্ট করতে চাই অ্যান্টিজেন দিব, ডাইরেক্ট সেকেন্ডারি কোনো রিয়েজেন্ট বা সেকেন্ডারি কোনো সাবস্টেন্সের দরকার হবে না। সেটাকে বলা হয় ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। এবং এই ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশনটার মাধ্যমে আমরা বিভিন্ন রকম তোমার অর্গানিজম যেরকম দেখি, যেরকম ভিব্রিও কলেরির, সালমোনেলার, এগুলোর ডিটেক্ট করতে পারি। আর একটা আছে ব্লাড গ্রুপিংটাও একটা কিন্তু ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশনের একটা এক্সাম্পল। যেমন ধরো এখানে আমি ধরো এইটাই আমি জাস্ট পড়াই। এখানে আমি রিয়েজেন্ট হিসেবে ইউজ করছি অ্যান্টিজেন। এখানে অ্যান্টিজেনটা কি? আরবিসি। আর এখানে স্যাম্পল হিসেবে ইউজ করছি আমরা পেশেন্টের আরবিসি। এখানে আরবিসিটা হচ্ছে অ্যান্টিজেন অথবা তোমার স্যাম্পল। এবং এখানে আমি রিয়েজেন্ট হিসেবে ইউজ করছি হচ্ছে সেরাম। এখানে দুই রকম সেরামই দিয়েছি, এনটি এ সেরাম দিয়েছি, এনটি বি সেরাম দিয়েছি। এখন যদি ব্লাড গ্রুপ তার এ হয় তাহলে ওর আরবিসিতে কী আছে? এ অ্যান্টিজেন আছে। তখন সেরামটা যেটা রিয়েজেন্ট হিসেবে ইউজ করছি সেটাতে যদি এনটি এ সেরাম থাকে তাহলে এই যে অ্যাগ্লুটিনেশন হয়েছে। আর যদি আরবিসিতে আছে আমার অ্যান্টিজেন এ, এই জন্য এটার ব্লাড গ্রুপ এ, তার মানে এই পেশেন্টটা এ ব্লাড গ্রুপ, এর আরবিসিতে অ্যান্টিজেন আসছে কি? এ অ্যান্টিজেন। এটাতে যদি আমি একটা রিয়েজেন্ট হিসেবে একটা সেরাম ইউজ করি সেটাতে এনটি এ থাকে তাহলে ভিজিবল ক্লাম্পিং হবে, আর এনটি বিতে হবে না, কারণ তার অ্যাগ্লুটিনেস উইথ এনটি এ। তার মানে একে আমি এনটি এ দিছি। আর এনটিবিতে হবে না কারণ এনটিবি আসছে কিন্তু আমার অ্যান্টিজেন হচ্ছে এ, এই জন্য এ তো আর বিয়ের সাথে বাইন্ড করবে না, অ্যাগ্লুটিনেশন হবে না। আবার যখন এই পেশেন্টটা হচ্ছে ও ব্লাড গ্রুপ, এর এ অ্যান্টিজেনও নাই, বি অ্যান্টিজেনও নাই, সো এ এনটি এর সাথেও বাইন্ড করে ক্লাম্পিং করবে না, বি বি এর সাথে বাইন্ড করে অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ক্লাম্পিং করবে না। তাহলে ব্লাড গ্রুপিং ইজ দ্য এক্সাম্পল অফ ডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। নাও প্যাসিভ অর ইনডাইরেক্ট অ্যাগ্লুটিনেশন। তাহলে অ্যাগ্লুটিনেশন দুই রকম। তাহলে ডাইরেক্টটা হচ্ছে ডাইরেক্ট, এখানে অ্যান্টিজেনটা পার্টিকুলেট আর ইনসলিউবল ইন নেচার, যেটা অ্যান্টিবডির সাথে বাইন্ড করে ভিজিবল ক্লাম্পিং দিবে উইদাউট হেল্প অফ এনি সেকেন্ডারি সাবস্টেন্স। এখন যদি আমরা কোনো অ্যাগ্লুটিনেশনে আমরা সেকেন্ডারি একটা সাবস্টেন্সকে পার্টিকুলেট হিসেবে ইউজ করে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিয়াকশানটা করাই বা ভিজিবল ক্লাম্পিং করাই, সেক্ষেত্রে তোমার সেটাকে বলা হয় প্যাসিভ অ্যাগ্লুটিনেশন। তাহলে প্যাসিভ অ্যাগ্লুটিনেশনটা কি? এখানে হচ্ছে আমি অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটাকে একটা সেকেন্ডারি সাবস্টেন্সের সাথে আগে কোট করায় নিব, দেন আমি ফার্দার রিয়েজেন্ট বা ফার্দার অ্যান্টিবডি দিব। এখানে এই পার্টিকুলার সাবস্টেন্সটাই ভিজিবল ক্লাম্পিংটা করাবে। তার মানে এখানে আমরা সেকেন্ডারি একটা সাবস্টেন্স ইউজ করতেছি, যেমন আরবিসি করতে পারি, ল্যাটেক্স করতে পারি, চারকোল করতে পারি, এবং এগুলোতে প্রথমে আমি অ্যান্টিজেন আর অ্যান্টিবডিটাকে কোটেড করায় দেন সেকেন্ডারি রিয়েজেন্টটা দিব। একটু ছবির মাধ্যমে দেখি। যেমন ধরো এখানে হচ্ছে এই যে পার্টিকুলার সাবস্টেন্স, যেমন এটা ল্যাটেক্স হতে পারে, আরবিসি হতে পারে, অথবা চারকোল হতে পারে। এটাতে আগে আমি অ্যান্টিজেন দিয়ে কোট করায় নিচ্ছি, দেন আমি অ্যান্টিবডি দিচ্ছি, দেন ক্রস লিঙ্কিং হচ্ছে এবং ক্লাম্পিং হচ্ছে। দেখো